আজকের গল্প মলিন মর্ম মুছায়ে, কলমে ভাস্বতী ঘোষ। আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে রিতেশের দিকে মানালি। ও ভাবতেও পারছে না ও কি ঠিক শুনল। এই রকম সুযোগের অপেক্ষায় প্রকাশজির মতো প্রকাশক বসে আছে, আর সেই মানালি কোনো রকম স্বার্থ ছাড়াই রিতেশকে সুযোগটা দিয়েছিল। মানালির মনে হচ্ছে ওকে কেউ উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে কলকাতার জনবহুল রাস্তায়। নিজেকেই চড়াতে ইচ্ছে করছে ওই রকম একটা ফুল স্টুপিড অনুভূতিহীন ছেলেটাকে এতটা গুরুত্ব দিয়ে ফেলায়। নেহাত রিতেশের হ্যান্ডসাম টল ফিগারটা প্রথম দিন থেকেই মানালিকে পাগল করে তুলেছিল। তাই প্রথম পোর্টফোলিওর দিন রিতেশকে ফার্স্ট দেখেছিল মানালি। উফ, জাস্ট দু চোখে জ্বালা ধরিয়ে দিয়েছিল ছেলেটা। না হলে কি আজ ওর এই নিডি লোয়ার ক্লাস ক্যামেরাম্যান? তবে রিতেশ প্রথম দিন থেকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। বিনিময় চেষ্টা ছিল না। মানালির আবার অত ছুঁতমার্ক নেই প্রেম এইসব ব্যাপারে। টিন এজার এজ থেকেই মানালি নিজের চার্মিং ফিগারটাকে কাজে লাগিয়ে কিভাবে পুরুষদের মাথায় চড়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে পৌঁছাতে হয় সেটা আয়ত্ত করে নিয়েছিল। সেটা স্কুল বা কলেজের লাইফ সিনিয়রের থেকে এডুকেশনাল হেল্প নেওয়াই হোক, বা রেগুলার ওকে বাড়ি থেকে রিসিভ করা বা পৌঁছে দেওয়াই হোক, বা এডুকেশনাল ট্যুরে গিয়ে লাগেজ বয়ে দেওয়ার জন্য স্থাপকদের কাজে লাগানোই হোক। তার বিনিময়ে একটু ওর ঠোঁটের লিপস্টিকের স্বাদ নিতে দিতে ওর আপত্তি ছিল না। কিন্তু এইটুকু চাহিদাতেই মানালির লক্ষ্যের শেষ ছিল না। গ্র্যাজুয়েশন শেষ করবার পর থেকেই ও বুঝে গিয়েছিল এতদিনে টেনে টুনে পড়াশোনাটা চালালেও ওর দ্বারা বিরক্তিকর এই দিকে এগোনো আর সম্ভব নয়। তখনই স্থাপকদের ভিড়ের মধ্যে কেউ একজন গদগদ হয়ে মডেলিংয়ের দিকটা ওর মাথায় ঢোকায়। আর সেখানেও মানালি ওঠার সিঁড়ি হিসাবে প্রথম থেকেই ওর চোথের ঝিলিককে কাজে লাগাতে শুরু করে। কিন্তু সবার মধ্যে এই প্রথম ব্যতিক্রম হিসাবে চোখে পড়ল রিতেশকে। মানালির চোখের ঝিলিক যেখানে কোনো কাজেই আসলো না। তবে এই নয় যে রিতেশ মানালিকে সহ্য করতে পারত না বা কাছে ঘেঁষতে দিত না। রিতেশ মানালির যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় হাত বাড়িয়ে দিত, তবে সেটা শুধুই বন্ধুত্বপূর্ণ। মানালি রিতেশকে যেভাবে কাছে আসার সুযোগ দিয়েছিল তা যে কোনো আচ্ছা আচ্ছা লোককে দিলে তারা বর্তে যেত। এই রিসেন্ট মানালি যে অ্যাডটাই মডেলিংয়ে আছে তার প্রযোজক প্রকাশজি তো একটা ফ্ল্যাট মানালিকে দেবে বলে আগাম বুক করে রেখেছে বাটানগরের নামকরা অ্যাপার্টমেন্টে। এর বিনিময়ে শুধু প্রকাশজি একটা রাত মানালির সাথে কাটাবার সুযোগ চায়। কিন্তু মানালি এখন সুতোটা নিয়ে একটু খেলানোয় ব্যস্ত। শরীরের ব্যাপারে ছুঁতমার্ক ওর নেই, কিন্তু ও জানে আর একটু খেলালে ফ্ল্যাটের সাথে একটা অল্টো কারের চাবিও হাতে এসে যাবে। তাই টানা নানা সুরটা এখন বেজে চলেছে। মানালি মনে করে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু নিলে তো তাতে ওর কিছু যায় আসে না। আরে বাবা মার আদর্শ সতীত্ব নিয়ে চললে ওই তো এদো গ্রামে একতলা বাড়িতেই কেটে যেত বাকি জীবনটা। মানালি রয় এইভাবে জীবনটাকে শেষ করে দিতে জন্মায়নি বলে মানালি মনে করে। মানালির এই শরীরটা তাতে যদি একটু কাজে লাগায় কি অশুদ্ধ হয়ে যাবে? ও তো জাস্ট লেনদেন করছে। কিন্তু একমাত্র রিতেশকেই কেন জানি না ও লেনদেনের বাইরে রেখেছিল, যার থেকে ফ্ল্যাটের চাবি অল্টো কার না পেলেও নিজেকে সঁপে দিতে দ্বিধা ছিল না ওর। অনেকবারই আকারে ইঙ্গিতে সেটা মানালি রিতেশকে বোঝাতে চাইত, কিন্তু রিতেশ যে কে সেই নির্বিকার। সেদিন সন্ধ্যায় মানালির হাতে কোনো কাজ ছিল না। প্রকাশজিও দিল্লিতে গিয়েছে ব্যবসার কাজে। কিছুক্ষণ আগেই ফোন করে জানালো পরের দিন ফিরবে আর মানালির জন্য একটা সারপ্রাইজ আনছে। মানালির বুঝতে দেরি লাগেনি সারপ্রাইজটা কি। এক সপ্তাহ আগেই মানালি আর প্রকাশজি পার্ক স্ট্রিটের একটা নামি রেস্টুরেন্টে ডিনারে গিয়েছিল। সেখানেই মানালি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল ওর কি চাই প্রকাশজির থেকে। তবেই মানালি প্রকাশজির দিল খুশ করে দেবে। ঝানু ব্যবসাদার প্রকাশজির বুঝতে সময় লাগেনি এটা।
মানালির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রকাশজি বলেছিল, ওকে মাই অ্যাঞ্জেল, দিল্লি থেকে ফিরে আসি, দেখি এবার তোমায় পাই কিনা। হা 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 হা। প্রকাশজির ফোনটা পাওয়ার পর থেকেই মানালির দিল দিবানা লাগছিল। 2 পেগ বিয়ার গলায় ঢেলে নিজেকে রানী রানী মনে হচ্ছিল, আর নেশাতুর চোখে ভেসে উঠছিল রিতেশের হ্যান্ডসাম ফিগারটা। ফোন করে খুব দরকার বলে ডেকে পাঠিয়েছিল রিতেশকে। রিতেশ আধ ঘন্টার মধ্যে পৌঁছেছিল। মানালি তখন একটা পাতলা নাইট গাউন পরে নিজের বেডরুমে ডেকে এনেছিল রিতেশকে। কিন্তু এখনও রিতেশ নির্বিকার। নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করেছিল, কি দরকার বলো? এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালে, খুব দরকার বললে। মানালি হিসহিস স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই, একদম নিজের করে। রিতেশ 2 হাত পিছিয়ে গেল ছিটকে। কেটে কেটে বলল, আমি তোমাকে বন্ধুত্বের বাইরে কিচ্ছু দেখি না, আর এই সব কথা আমার ফর্দার বলবে না, আমি যাচ্ছি। রিতেশ দরজার দিকে পিছন ফিরল, কিন্তু মানালির তখন অপমানের রাগে 2 চোখে আগুন ঝরছে। ও মানালি রয়, চিরকাল পুরুষেরা ওর পায়ের তলায় কুকুরের মতো ঘুরে বেড়ায় একটু ওর সান্নিধ্য লাভের জন্য। এখানে এই একটা লোয়ার ক্লাস ছেলে, না, কিছুতেই ওকে মানালি ছেড়ে দেবে না। মানালি ছুটে গিয়ে একটানে রিতেশকে বিছানায় ফেলে ওর ওপর ঝাঁপিয়ে পড়েছিল ক্ষুধার্ত বাঘিনীর মতো। জামাটা ফালা ফালা করে ছিঁড়ে দিল রিতেশের। রিতেশ প্রথমে ভ্যাবাচাকা ভাবটা কাটিয়ে চুলের মুঠিটা ধরে মানালিকে পাশে সরিয়ে 2 গালে চড় বসায়। মানালি নিজেকে কিছুটা সামলাতে সময় নেয়। রাগে সারা শরীর ওর কাঁপতে থাকে। রিতেশ দরজা দিয়ে বেরিয়ে যেতে যাচ্ছে দেখে মানালি চিৎকার করে বলে ওঠে, তোর এত সাহস, তুই আমার গায়ে? তোর অনেক ভাগ্য আমি মানালি রয় তোকে এত সুযোগ দিলাম। নেহাত তোকে আমি ভালোবেসেছি বলে। রিতেশ ঘুরে দাঁড়িয়ে শ্লেষ ভরা কণ্ঠে বলে, ভালোবাসা? এই শব্দটার মানে কি বোঝো তুমি? তোমার কাছে তো ভালোবাসা মানে শরীর, তাই না? ভালোবাসা এই শব্দটা দয়া করে উচ্চারণ করো না। মানালি বলে, ও তাই বুঝি, তাহলে তোমার কাছে ভালোবাসা কি? রিতেশের ঠোঁটের কোণে অল্প হাসি দেখা যায়। রিতেশ বলে, কাল সকালে তোমাকে 7টার সময় এসে এক জায়গায় নিয়ে যাব, তৈরি থাকবে। ভালোবাসা মানে কি যদি একটু হলেও বুঝতে পারো। পরের দিন সকালে রিতেশ একটা ট্যাক্সি নিয়ে হাজির হলো মানালির বাড়িতে। ওরা যেখানে পৌঁছলো জায়গাটা শহর থেকে 2-3 মাইল দূরে, একটা মফস্বল এরিয়া। ওদের ট্যাক্সি গিয়ে থামলো বাগান ঘেরা একটা বিরাট বড় পুরনো আমলের বাড়ির সামনে। তবে বাড়িটা রীতিমতো মেনটেন্স করা হয়, তার ছাপ স্পষ্ট। কারণ পুরানো হলেও বাড়িটাতে জীর্ণতার ছাপ নেই। ওরা ট্যাক্সি থেকে নামতেই 10-12টা বাচ্চা ছুটে এলো রিতেশের দিকে। রিতেশ ওদের জিজ্ঞাসা করলো, প্রিয়া দিদি কোথায়? প্রেয়ার রুমে? হ্যাঁ চলো, আমাদের এবার প্রেয়ার শুরু হবে বলে ওরা রিতেশের হাত ধরে টানতে টানতে নিয়ে ছুটল প্রেয়ার রুমের দিকে। মানালিও ওদের পেছন পেছন গিয়ে দাঁড়ালো একটা হল ঘরের দরজায়। একটা মেয়ে পিছন ফিরে বসে। রিতেশ মেয়েটির পেছনে গিয়ে দাঁড়ায়। মেয়েটি প্রেয়ার শেষ করে ঘুরে দাঁড়ায়, রিতেশের দিকে তাকিয়ে হাসে। রিতেশের কাছে গিয়ে ওর হাতটা ধরে, কিন্তু মানালি আর এগোতে পারে না। সব চলৎ শক্তি হারিয়ে ফেলে মেয়েটিকে দেখে। উফ, কি বিভৎস সারা মুখটা, পুড়ে কালো হয়ে গেছে, ক্ষতবিক্ষত পুরো মুখটা, 2 চোখ পাতা ছাড়া মণিহীন পাথরের দৃষ্টি। মেয়েটিকে রিতেশ কিছু বলে, মানালির কাছে পৌঁছায় না। মানালি দেখতে পায় মেয়েটির হাত ধরে রিতেশ নিয়ে এসে দাঁড়ালো ওর সামনে। মেয়েটি এসে মানালির হাতটা ধরে বলল, তোমার কথা কাল রাতেই রিতেশ বলেছে, খুব ভালো লাগলো তুমি এসেছো। মানালির অবাক জিজ্ঞাসা ভরা দৃষ্টির দিকে তাকিয়ে রিতেশ অল্প হেসে বলল, এর নাম প্রিয়া, আর 1 মাস পরেই ওর সাথে আমার বিয়ে। প্রিয়া আর আমি কলেজ লাইফ থেকে দুজন দুজনকে ভালোবাসি। মানালি নিজেকে ধাতস্থ করে নিল কিছুক্ষণ,
তারপর অস্ফুটে জিজ্ঞাসা করল, কিন্তু এই রকম অবস্থা কি? সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না মানালি। রিতেশ কিছুক্ষণ বাচ্চাগুলোর দিকে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে প্রিয়ার দিকে তাকিয়ে শুরু করে, এই বাড়িটা একটা জমিদার বাড়ি। প্রিয়ার বাবা আর তার থেকে অনেক ছোট এক ভাই ছিল এই বাড়ির উত্তরাধিকার। প্রিয়া ওর বাবা মায়ের একমাত্র সন্তান, আর ওর কাকার ছিল একটা 3 বছরের ছেলে। প্রিয়ার কলেজ লাইফ থেকেই ইচ্ছা একটা অনাথ আশ্রম করবে। ওর বাবা তাই বাড়িটার একটা ভাগ অনাথ আশ্রমকে লিখে দেন নিজের ভাগের থেকে। কলেজ শেষ করে আমি, প্রিয়া আর হাসিবুল 3 জনে মিলে 2 জন অনাথ বাচ্চাকে নিয়ে আজ থেকে 5 বছর আগে এই আশ্রমটা শুরু করি। মোটামুটি 2 মাস হয়েছে আশ্রমটা শুরু হয়েছে। এই রকম একটা দিনে আমরা 3 জন আশ্রম সংক্রান্ত একটা কাজ মিটিয়ে একটু রাত করে ফিরেছি। হঠাৎ করে আমার মাথায় একবারই, তারপর সব কিছু ব্ল্যাক আউট। সেন্স এলে দেখলাম হাসিবুলের ধর আর মাথা। প্রিয়া এর মধ্যে একটা অস্ফুট আওয়াজ করে বসে পড়ে। ওর 2 চোখে জলের ধারা। রিতেশ ওর মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয়া একটু শান্ত হলে রিতেশ আবার শুরু করে। আর প্রিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, সম্পূর্ণ বিবস্ত্র, আর সারা মুখে অ্যাসিডে ঝলসে গেছে। আমি আমার জামাটা ওর গায়ে দিয়ে কিভাবে যে সেদিন ওকে পাঁজাগোলা করে নিয়ে হসপিটালে পৌঁছালাম তা আজও যেন আমার নিজের কাছেই অজানা। যদি আর কিছু পরে আমার জ্ঞান আসতো তাহলে আমার প্রিয়া। পরে তদন্ত ধরা পড়ে প্রিয়ার কাকা নিজের পথের কাঁটা সরাতেই সব করিয়েছে। কিছুক্ষণ সবাই চুপচাপ হয়ে থাকে। রিতেশ যেন কতকটা নিজের মনে বলে ওঠে, হাসিবুল সেদিন বাঁচাতে না গেলে প্রিয়াকে হয়তো বেঁচে যেত, কিন্তু ও শেষ শ্বাস পর্যন্ত প্রিয়ার গায়ে কাউকে হাত দিতে দেয়নি। প্রিয়াকে হাসিবুল বইন বলতো। প্রিয়া আজও রাখির দিন রাখি পরায় হাসিবুলের ছবিতে। প্রিয়ার নিজের জন্য কোনো কষ্ট নেই, ওর একমাত্র কষ্ট হাসিবুলকে হারানোই। হাসিবুল ছিল একমাত্র ছেলে। ও মারা যাবার পর কাকু সব সম্পত্তি দান করেন আশ্রমকে। উনি এখানেই এখন থাকেন কাকিমাকে নিয়ে। ওদের কথার মাঝেই বছর 7 একটা বাচ্চা ছুটে আসে প্রিয়ার দিকে। প্রিয়া প্রিয়া ওর মাথায় হাত বুলিয়ে স্নেহের সুরে বলে, হ্যাঁ হবে হবে, সবই প্রেয়ার লাইন করো। বাচ্চাটা ছুটে গিয়ে সবাইকে প্রেয়ার লাইনে দাঁড় করায়। বাচ্চাটার দিকে তাকিয়ে রিতেশ বলে, ওই বাচ্চাটা কে জানো? প্রিয়ার কাকার ছেলে। প্রিয়ার কাকিমা বাচ্চাটার জন্মের সময় মারা যায়। প্রিয়ার ঠাকুমা ওকে মানুষ করে। পরে উনি মারা যাবার পর ওর বাবা ততদিনে জেলে। ছেলেটার দায়িত্ব নেবার আর কেউ ছিল না তখন। প্রিয়া সব দায়িত্ব নেয় ওর। তবে সম্পত্তি উকিলের জিম্মায় আছে ছেলেটি বড় না হওয়া পর্যন্ত। প্রিয়া সে দায়িত্ব নেয়নি। এমনকি বাচ্চাটির সব দায়িত্ব প্রিয়া নিজের খরচে বেয়ার করে। প্রিয়ার বাবা প্রথম দিকে একটু আপত্তি করে বলে ওকে কোনো আশ্রমে দিয়ে দিতে। ওই নোংরা রক্তের ছেলে কোনোদিনও ভালো হতে পারে না। কিন্তু প্রিয়া ওর বাবাকে বুঝিয়ে বলে ওর কাকার মতো একটা নরপিশাচ ও ওর ভাইকে তৈরি হতে দেবে না। প্রিয়ার ভালোবাসা স্নেহ ওকে মানুষ করে তুলবে, ওর বাবার থেকে পাওয়া জন্মগত পাপ ধুয়ে, যা প্রিয়া বিশ্বাস করে। রিতেশ দেখে সবাই প্রেয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছে। রিতেশ প্রিয়ার হাত ধরে প্রেয়ার মঞ্চের দিকে এগিয়ে যায়। মানালি দেখে প্রিয়া আর রিতেশ পাশাপাশি দাঁড়িয়ে। না, ওরা কেউ কাউকে বলছে না ওরা কতটা ভালোবাসে একে অপরকে। তবু রিতেশের ভালোবাসার হাত ছুঁয়ে আছে এক অপার নির্ভরতার আশ্বাস নিয়ে। আর প্রিয়ার দৃষ্টিহীন চোখ যেন নীরব ভালোবাসার দৃষ্টিতে সিক্ত করেছে রিতেশের হৃদয়। প্রিয়ার সাহসিকতা মানালিকে অবাক করেছে। নিজের এতটুকু হারিয়ে ও আজও হাসতে ভুলে যায়নি। ওই ছোট ছোট বাচ্চাগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছে। সত্যি রিতেশ যোগ্য একটা মেয়েকে সাথী পেয়েছে। মানালি মনে মনে স্বীকার করে নিল। হঠাৎ করেই মানালির ফোনে কল ঢোকে প্রকাশজির। মানালি ফোনটা সাইলেন্ট করে দেয়। থাক না আজ, এই সকালটা সব রকম দেনা পাওনার বাইরে। তখন প্রেয়ার রুমে বাচ্চাদের কচি গলার সুর তুলেছে প্রেয়ারের। তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে,
মলিন ও মর্ম মুছায়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।